আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমরা সিলেবাস শেষ করে ফেলেছি। আমাদের আজকে হচ্ছে ওপেন ক্লাস যেহেতু, তো অনেকেই আছেন যারা আমার নিয়মিত স্টুডেন্ট ছাড়াও জয়েন করেছেন, আমি দেখতে পাচ্ছি। আপনাদের সবাইকে স্বাগতম। সবাই দেখতে পাচ্ছেন? আমার স্লাইডটা কি দেখা যাচ্ছে? এসডি হোমিও মেডিকেল একাডেমি থেকে আমি ডক্টর মাবিয়া জেসমিন, বিএইচএমএস, আপনাদের সাথে আজকে আছি আমাদের বিএইচএমএস কোর্সের অনলাইন টিউশন বায়োকেমিক ম্যাটেরিয়া মেডিকা নিয়ে। প্রথমে আমি বলবো আপনাদেরকে বিএইচএমএস কোর্সের অনলাইন টিউশন সম্পর্কে। এটা একটা সম্পূর্ণ নতুন একটা ধারণা বাংলাদেশে। এসডি হোমিও মেডিকেল একাডেমি শুরু করেছে বিএইচএমএস কোর্সের অনলাইন টিউশন। এখানে হচ্ছে বিএইচএমএস কোর্সের যে সিলেবাস আছে, নর্মাল সিলেবাস, প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ, চতুর্থ বর্ষ আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা সাবজেক্ট পড়ানো হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে প্রত্যেকটা সাবজেক্টের নাম দেওয়া আছে। এগুলি শিক্ষার্থীদের জন্য যারা বিশেষ করে কলেজের ক্লাস মিস করেন, অনেকে ক্লাস করতে পারেন না, তো তাদের জন্য, কিংবা যারা ডিগ্রিধারী পাশ করেছেন, এমন অনেকেই আছেন যে মনে করেন যে আমার কিছু সাবজেক্টে সমস্যা রয়ে গেছে, ওটা যদি আবার ক্লাস করা যেত ভালো হতো, সে তাদের জন্য চিন্তা করেই আর কি এই প্ল্যাটফর্মটা রেডি হয়েছে। এখন যেহেতু অনলাইনের যুগ, আর এখানে সবচেয়ে বড় সুবিধা হলো ক্লাসগুলি আপনারা লাইভ পাচ্ছেন এবং ক্লাসগুলি রেকর্ডেড থাকছে। যে কোনো সময় আপনি ক্লাসগুলি দেখতে পারবেন, আপনার পড়াটা আবার ঝালাই করে নিতে পারবেন। ঠিক আছে? এরপরও আপনি যখন একটা বছরে ভর্তি হবেন, সারা বছর ক্লাস করলেন, তারপরও আরো এক বছর আপনার কাছে এই অ্যাক্সেসটা থাকবে। আপনি এই ক্লাসগুলি, ধরেন আপনি পরবর্তী ইয়ারে উঠে গেলেন, কিন্তু মনে করলেন যে না, আমার ওই ক্লাসটা একটু দেখে নেওয়া দরকার, আপনি দেখে নিতে পারবেন। তো এটা হচ্ছে এখানকার খুব বড় একটা সুবিধা, যে প্রত্যেকটা ক্লাস লাইভ হবে এবং ভিডিওগুলো রেকর্ড থাকবে। আপনি যা মিস করে যাবেন আপনার কলেজে, কিংবা অনেকে ক্লাস করতে পারেন না, তারা অনায়াসে এখানে আসতে পারেন। কিংবা যারা পাশ করে দিয়েছেন, আমাদের এখানে এরকম স্টুডেন্ট আছে যারা কয়েকটা বছরে থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার একসাথে ভর্তি হয়েছে, একসাথে ক্লাস করছে, যে তারা তো পাশ করে গেছেন, কিন্তু কিছু বিষয়ে মনে হচ্ছে যে না, আরেকবার ঝালাই করে নিলে ভালো হতো, এরকম ভাবে অনেকেই আছে। তো এই ছিল আমার আমাদের কোর্স সম্পর্কে কথা। এখন আমি চলে যাব আমাদের বায়োকেমিক ম্যাটেরিয়া মেডিকা, যে সাবজেক্টটা আজকে আমরা পড়বো সেটার দিকে। তো বায়োকেমিক ম্যাটেরিয়া মেডিকা, আমরা যেমন ম্যাটেরিয়া মেডিকা হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকা পড়ি, তেমনি বায়োকেমিক ম্যাটেরিয়া মেডিকা হচ্ছে ডক্টর সুশলার আবিষ্কৃত একটা চিকিৎসা পদ্ধতি, বায়োকেমিক চিকিৎসা পদ্ধতি, যাতে 12টা মেডিসিন আছে। আপনারা সবাই জানেন, আমার ছাত্রছাত্রীরা জানে যে এইটার সিলেবাস আমরা অলরেডি শেষ করে ফেলেছি। তো আজকে আমরা কি করব, আমার মূলত যেহেতু আজকের ক্লাসটা স্টুডেন্টদের জন্য, পরীক্ষার্থীদের জন্য, যারা আমার স্টুডেন্ট আছো তারাও, এবং যারা বিএইচএমএস কোর্সের অনলাইনে টিউশনের এখনকার স্টুডেন্ট না, কিন্তু বিভিন্ন কলেজের স্টুডেন্ট, সামনে তোমাদের পরীক্ষা, তাদের জন্য আমি একটা সাজেশন রেডি করেছি। আমি আজকে ওটাই শেয়ার করব তোমাদের সাথে। তো আমরা শুরু করি। বায়োকেমিক মেডিসিন গুলি আমরা জানি যে 12টা মেডিসিন মোট, তাই না? আমরা একটু ঝালাই করে নিই। এর মধ্যে আছে 5টি ফসফেট: ক্যালকেরিয়া ফস, ফেরাম ফস, ক্যালিফস, নেট্রাম ফস, ম্যাগনেসিয়াম ফস।
এগুলোর সম্পূর্ণ নামগুলো কিন্তু মুখস্থ করতে হবে। এবং এই যে সাথে যে রাসায়নিক সংকেত আছে, এগুলো অনেক সময় পরীক্ষায় আসে, তোমরা এগুলো মুখস্থ করে নেবে। আমার স্লাইড থেকে সবাই স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, যার যেটা প্রয়োজন মনে হচ্ছে তারা নিয়ে নেবেন এবং পরীক্ষার জন্য রেডি হয়ে যাবেন। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে, আজকে আসলে মাত্র 1 ঘন্টার ক্লাসে আমি সবগুলো মেডিসিন একবার রিভিউ করব ভেবেছি এবং সাজেশন দেওয়ার কথা ভেবেছি। সো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আমার সময় থাকবে না। DHMS কোর্সের অনলাইন টিউশন নামে আমাদের একটা গ্রুপ আছে ফেসবুকে, আপনারা পাবেন। তো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে ওখানে যদি আমাকে মেনশন করে লিখে দেন, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার। সেটা যদি আপনারা DHMS কোর্সের অনলাইন টিউশনের বর্তমান স্টুডেন্ট হন তাহলেও ওকে, কিংবা যদি আপনারা অন্য কোনো মানে হোমিওপ্যাথিক কলেজের এবারের পরীক্ষার্থী হন সেকেন্ড ইয়ারের, তাদেরকেও আমি ইনশাল্লাহ সাহায্য করব। তারপর আমরা আসছি 2টি ক্লোরাইড কিংবা মিউরেটিকাম আছে বায়োকেমিক ম্যাটেরিয়ামিডিকা। একটা হচ্ছে কেলিমিউর, একটা ন্যাট্রামিউর। 3টি আছে সালফেট, ক্যালকেরিয়া সালফ, ন্যাট্রাম সালফ, কেলি সালফ। তারপর একটা মাত্র ফ্লোরাইড, ক্যালকেরিয়া ফ্লোর, এবং একটা মাত্র সিলিকা, সেটা হলো সাইলিশিয়া। ঠিক আছে, আমরা এখন একটা একটা করে মেডিসিনে যাব। ক্যালকেরিয়া ফ্লোর, আমাদের প্রথম মেডিসিনটা হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোর। ক্যালকেরিয়া ফ্লোরের সাজেশন যদি আমি আপনাদেরকে বলি, তাহলে ক্যালকেরিয়া ফ্লোর থেকে কয়েকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, বারবার ঘুরে ফিরে আসে, সেগুলো আপনারা পড়ে নেবেন। এগুলো হলো ক্যালকেরিয়া ফ্লোরের চরিত্রগত লক্ষণ, ক্যালকেরিয়া ফ্লোরের পরিচয়ক লক্ষণাবলী। এই দুটা কিন্তু আসলে প্রায় একই প্রশ্ন, মানে প্রশ্নটা ঘুরিয়ে আসলেও বুঝতে হবে আমাদেরকে, একই আনসার দিলে হয়ে যাবে। ক্যালকেরিয়া ফ্লোরের অভাবে কি কি রোগ হয়? টিউমারে ক্যালকেরিয়া ফ্লোরের কার্যকারিতা বর্ণনা করো। এগুলো হচ্ছে আমাদের ক্যালকেরিয়া ফ্লোরের সাজেশন। এখন আমরা ক্যালকেরিয়া ফ্লোরটা আগে যে পড়েছি একটুখানি রিভিউ করব। ক্যালকেরিয়া ফ্লোর জিনিসটা কি? এটা হলো ফ্লোরাইড, একমাত্র ফ্লোরাইড মেডিসিন, যেটা আমরা জানি আজকাল পেস্টের অ্যাডে আমরা অনেক দেখি যে দাঁতের মজবুত হওয়ার জন্য ফ্লোরাইড খুব প্রয়োজনীয়। দাঁত এবং হাড় এই দুইটা মজবুত হওয়ার জন্য ফ্লোরাইড খুবই প্রয়োজনীয়। আরেকটা ক্যালকেরিয়া ফ্লোরের যে প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সেটা হচ্ছে টিউমার। আমরা সবাই জানি যদি শক্ত টিউমার হয়ে যায়, শক্ত কোনো গ্রন্থি যদি শক্ত আকার ধারণ করে, যেমন টনসিল হতে পারে, অনেক সময় দেখা যায় মেয়েদের ব্রেস্টে টিউমার হয়, এটাও একটা গ্রন্থি। এগুলি যখন শক্ত হয়ে যায়, কারো কারো লিভার শক্ত হয়ে যায়, এই টাইপের গ্রন্থিগুলি যদি শক্ত হয়ে যায় সেক্ষেত্রে আমরা ক্যালকেরিয়া ফ্লোর ব্যবহার করব। কারো যদি ভেরিকাস ভেইন হয়, মানে শিরাগুলি ফুলে যায়, শক্ত হয়ে যায়, পাইলস হয়, মানে পাইলসটাও তো আসলে ওটা রেকটামের কাছে ফুলে যায়, শিরা ফুলে যায়, অনেক সময় ফেটে যায়, এগুলো ক্ষেত্রে ক্যালকেরিয়া ফ্লোর। রক্তনালীর দুর্বলতায় ক্যালকেরিয়া ফ্লোর কাজ করে। ত্বকের কাঠিন্যতা এবং চর্মরোগ, ক্যালকেরিয়া ফ্লোরের চর্মরোগটা কেমন হবে সেটাও আমরা মনে রাখবো, শক্ত, মানে চারপাশে চর্মরোগটা যেখানে হবে সেই ক্ষতটার চারপাশে শক্ত থাকবে। ঠিক আছে। মেরুদণ্ড ও অন্যান্য হাড়ের সমস্যা, আমরা জানি ক্যালকেরিয়া ফ্লোর দাঁত এবং হাড়ের ওষুধ। তো হাড়ের সমস্যা হলে আমরা প্রথমেই ক্যালকেরিয়া ফ্লোরকে মনে করব। চকচকে বা সাদা ফুসকুড়ি, ঠিক আছে, ত্বকে যদি সব চকচকে সাদা ভাব থাকে তাহলেও সেটা ক্যালকেরিয়া ফ্লোর আসবে। এই ওষুধ সাধারণত শরীরের ক্যালসিয়াম মেটাবলিজমে সাহায্য করে, ফলে হাড়, দাঁত এবং অন্যান্য টিস্যুর শক্তি বাড়ায়। ঠিক আছে, আমাদের এই ছিল ক্যালকেরিয়া ফ্লোর। আমরা খুব দ্রুত যাব কারণ আমাদের সময় খুব স্বল্প। এরপরে আমাদের আসছে ক্যালকেরিয়া ফস। ক্যালকেরিয়া ফসটা কি? আচ্ছা, প্রথমে আমরা সাজেশনটা একটু দেখে নিই, একবার চোখ বুলিয়ে নিই। আপনারা যারা প্রয়োজন মনে করেন এখান থেকে লিখে নিবেন, কিংবা লিখে নেওয়ার হয়তো সময় হবে না, তাহলে একটা স্ক্রিনশট তুলে নেবেন।
সাজেশনটা, ধাতুগত লক্ষণ বলতে কি বোঝো? ক্যালকেরিয়া ফসের ধাতুগত লক্ষণ লিখো। শিশু রোগে ক্যালকেরিয়া ফসের ব্যবহার লিখো। ক্যালকেরিয়ার শিশু দিন দিন পুড়ে যায়, মানে কি শুকিয়ে যায়, হ্যাঁ, ব্যাখ্যা করো। এই তিনটা আসলে একই রকমের প্রশ্ন। ক্যালকেরিয়া ফসের ধাতুগত লক্ষণের মধ্যেই আছে এই শিশুর যে মানে বাহ্যিক যে শরীরের আকৃতি গঠন, এগুলি ক্যালকেরিয়া ফসের ধাতুগত লক্ষণ। ক্যালকেরিয়া ফসের হ্রাস বৃদ্ধি অনুপূরক ক্রিয়ানাশক। আসলে প্রত্যেকটা ওষুধেরই আমরা এগুলি মুখস্থ করে রাখবো। হ্রাস বৃদ্ধি, অনুপূরক ওষুধ, ক্রিয়ানাশক ওষুধ, ঠিক আছে। ক্যালকেরিয়া ফসের চরিত্রগত লক্ষণ, এটা তো আমাদের মুখস্থ করতেই হবে। প্রত্যেকটা ওষুধের চরিত্রগত লক্ষণ মুখস্থ করতে হবে। ক্যালকেরিয়া ফসের উদরাময়, ক্যালকেরিয়া ফসের উৎস লিখবো, ঠিক আছে। এটা হলো আমাদের ক্যালকেরিয়া ফসের সাজেশন। এখন আমরা একটু ক্যালকেরিয়া ফসটা রিভিউ করব। ক্যালকেরিয়া ফস একটি গুরুত্বপূর্ণ বায়োকেমিক ঔষধ। শরীরে যা কি ক্যালসিয়াম এবং ফসফরাসের ভারসাম্য বজায় রাখে। এটা হাড়, দাঁত এবং টিস্যুর সুস্থতায় সহায়ক ভূমিকা পালন করে। যেমন আমরা ক্যালকেরিয়া ফ্লোর করেছি হাড় ও দাঁতের জন্য, ক্যালকেরিয়া ফসও হাড় এবং দাঁতের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। আমরা দেখব যে সকল রোগীরা ক্যালকেরিয়া ফসের হয় তারা শিশুকাল থেকেই তাদের সবকিছুতে বিলম্ব, দাঁত উঠতে বিলম্ব, দাঁতের বিকাশে বিলম্ব, কিংবা হাড় ভেঙে যায়, খুব নরম থাকে, তাদের সবকিছুতেই ধীর, বিলম্ব, অপুষ্টি, ক্যালসিয়ামের অভাবজনিত যে সমস্ত লক্ষণ আসে সবগুলি ক্যালকেরিয়া ফস। ক্যালকেরিয়া ফ্লোর যেমন শক্ত টিউমারের প্রধান ওষুধ, ক্যালকেরিয়া ফস তেমনি নরম টিউমারের প্রধান ওষুধ। দীর্ঘস্থায়ী ক্লান্তি এবং দুর্বলতা ক্যালকেরিয়া ফসের অন্যতম লক্ষণ। মানসিক ও আবেগজনিত সমস্যা, মানসিক লক্ষণে আসছি আমরা ক্যালকেরিয়া ফসের। ক্যালকেরিয়া ফসের মানসিক লক্ষণ হলো শিক্ষার্থীদের মানসিক চাপ কিংবা বিভিন্ন কারণে অন্যান্যদের মানসিক পরিশ্রমের কারণে যে ক্লান্তি দেখা দেয়, সেটা আমরা ক্যালকেরিয়া ফস ব্যবহারের মাধ্যমে সেটা থেকে পরিত্রাণ পেতে পারি। ক্যালকেরিয়া ফসের মানসিক এবং শারীরিক দুইটা বিকাশই দেরি হবে, ঠিক আছে। যেমন একটা 7 বছরের শিশু হয়তো 7 বছরের শিশুর মতো আচরণ করবে না, সে হয়তো 4 বছরের শিশুর মতো আচরণ করবে। এটাই ক্যালকেরিয়া ফসের লক্ষণ। এবার আমরা যাব ক্যালকেরিয়া সালফিউরিকামে। ক্যালকেরিয়া সালফিউরিকাম আমরা সাজেশনটা দেখি। মাত্র 2টা প্রশ্ন এখান থেকে খুব ঘুরে ঘুরে বারবার আসে, দেখতে পাচ্ছেন। ক্যালকেরিয়া সালফেট ফুডের বর্ণনা এবং ক্যালকেরিয়া সালফেট জিহ্বা এবং স্রাবের প্রকৃতি, ঠিক আছে। ক্যালকেরিয়া সালফ সাধারণত হচ্ছে কোন রোগের থার্ড স্টেজে গিয়ে যেই অবস্থাটা হয় সেই অবস্থার ঔষধ। ক্যালকেরিয়া সালফ রক্ত পরিশোধন করে এবং ক্ষত নিরাময় করতে সাহায্য করে। এর প্রধান চরিত্রগত লক্ষণগুলো কি কি? পুজ এবং ঘা। এটা আমরা বললাম যে ক্যালকেরিয়া সালফের স্রাব খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, কেমন হবে এটা? পুজ কিংবা অন্যান্য স্রাব হবে, বারবার বারবার পুজ আসবে, সেটা বন্ধ হবে না, ঠিক আছে। পোড়া থাকবে, ত্বকে অন্যান্য সংক্রমণ থাকতে পারে, কারো দেখবেন ব্রণের খুব সমস্যা হচ্ছে, এটা ক্যালকেরিয়া সালফের লক্ষণ। ক্যালকেরিয়া সালফের স্রাবেরও একটা বৈশিষ্ট্য আছে, সেটা হলো সাদা এবং হলদেটে স্রাব হয়, ঘন, একদম পুজ। সেটা শ্বাসনালীর সমস্যা হলেও যখন কফটা বের হয় সেটা একদম পুজের মতো, ঠিক আছে। তারপর ব্রণের সমস্যা, টনসিলাইটিসের সমস্যা। আঁচিল ও গুটি, আঁচিলের কিন্তু বায়োকেমিক মতে প্রধান ওষুধ ক্যালকেরিয়া সালফ। দীর্ঘস্থায়ী ক্ষত, অনেকদিন যাবৎ কোনো ক্ষত শুকাচ্ছে না, একবার শুকায় আবার পুজ হয়, এক্ষেত্রে আমরা ক্যালকেরিয়া সালফে মনে করব। এবং ক্যালকেরিয়া সালফের পুজে একটা দুর্গন্ধও থাকবে।
এই গেল আমাদের ক্যালকেরিয়া সাল্ট। এবার আমরা আসব ফেরামফস। ফেরামফস তো আমরা খুব অহরহই ব্যবহার করি। কেন করি? কারণ জ্বরের ক্ষেত্রে, ব্যথার ক্ষেত্রে এবং প্রদাহের প্রথম অবস্থায় সবসময় ফেরামফস ব্যবহৃত হয়। আর্নিকা যেমন আমরা আঘাতে ব্যবহার করি, তেমনি বায়োকেমিক মতে ফেরামফস আঘাতে ব্যবহার করা হয়। তো এই হচ্ছে আমাদের ফেরামফসের সাজেশন। যেহেতু ছাত্রছাত্রীদের সামনে পরীক্ষা চলে এসেছে এবং স্টুডেন্টদের জন্য পরীক্ষার প্রস্তুতিমূলক ক্লাস, তো সাধারণতই আমাদের স্টুডেন্টদের মনে এটাই আসে, ম্যাডাম পরীক্ষায় কি আসবে সেটাই আলোচনা করেন। হ্যাঁ, তো এই কারণে আমি সাজেশন দিয়ে আজকের ক্লাসটাকে সাজানোর চেষ্টা করেছি এবং আমার আমার বিশ্বাস যদি এই প্রশ্নগুলি আপনারা পড়েন তাহলে অবশ্যই অবশ্যই পরীক্ষায় কমন করবে এবং ভালো করতে পারবেন। তো ফেরামফসের সাজেশনটা যদি আমরা দেখি, মাত্র 4টা প্রশ্ন এখানে আছে। প্রদাহের প্রথম অবস্থায় ফেরামফস একটি গুরুত্বপূর্ণ ঔষধ, ব্যাখ্যা করো। একই কথা, প্রদাহের ফেরামফস, এটা অনেক সময় টিকা হিসেবে আসে, অনেক সময় প্রশ্ন হিসেবে আসে, একই উত্তর হবে। তারপর আসছে ফেরামফসের জ্বর এবং ব্যথার লক্ষণ সমূহ, রক্তস্রাবে ফেরামফস এর লক্ষণ সমূহ, আঘাতে ফেরামফসের লক্ষণ সমূহ। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ফেরামফসের সাজেশন। এখন আমরা একটু ফেরামফসটাকে রিভিউ করব। ফেরামফস, ফেরাম মানেই হচ্ছে কি? লৌহ। শরীরে যদি রক্তাল্পতা হয়, অ্যানিমিয়া যেটাকে বলে, দুর্বলতা থাকে এবং যদি কোনো ইনফ্লামেশন হয়, সেক্ষেত্রে আমরা ফেরামফসকে মনে করব। যখন কোনো ইনফ্লামেশন হয় আমরা জানি তখন কিন্তু প্রচুর রক্ত ওখানে কি করে, আমাদের জীবাণুটাকে ধ্বংস করার জন্য সেখানে প্রচুর রক্তকণিকা ছুটে যায়। তো সেক্ষেত্রেও অনেক রক্তের প্রয়োজন হয় শরীরে, এজন্য আমরা তখন ফেরামফসকে ব্যবহার করব। অ্যানিমিয়ার ক্ষেত্রে বললাম হিমোগ্লোবিন বৃদ্ধি করে ফেরামফস। প্রাথমিক পর্যায়ে জ্বর ও প্রদাহ, যে কোনো ধরনের জ্বর, যে কোনো ধরনের প্রদাহ, ফেরামফস প্রথমেই ব্যবহার করতে হবে। তারপরে আসে দুর্বলতা ও ক্লান্তি। এই দুর্বলতা কেন সেটা আমাকে বুঝতে হবে। এই দুর্বলতা যদি অ্যানিমিয়া জনিত হয় তাহলে সেটা ফেরামফস। যদি কোনো কারণে শরীরের কোথাও থেকে রক্তক্ষরণ হয়, নাক, দাঁত, শরীরের যে কোনো জায়গা থেকে রক্তক্ষরণ হলে, বিশেষত রক্তের রং যদি ফ্যাকাশে লাল হয়, তাহলে ফেরামফস। আরেকটা কথা এখানে বলে রাখি, ফেরামফস কিন্তু বাহ্যিক ব্যবহার হয়। যদি নাকে তো আসলে বাহ্যিকভাবে ওষুধ লাগানো যাবে না, যদি কোনো জায়গা কেটে যায়, সেই জায়গা থেকে যদি রক্তক্ষরণ হতে থাকে, আমরা সেখানে পাওয়া যায় না, তো আমরা গুঁড়া করে লাগিয়ে দিতে পারি। শ্বাস প্রশ্বাসের সমস্যা, নর্মালি ঠান্ডা লাগলো, এটাও কিন্তু এক ধরনের প্রদাহ, শ্বাসনালীর প্রদাহ। ঠিক আছে, সেক্ষেত্রে ফেরামফস প্রাথমিকভাবে একদম প্রথম অবস্থায় ফেরামফস অত্যন্ত উপকারী। হালকা ব্যথা ও প্রদাহ, শরীরের যে কোনো জায়গায় ব্যথা হোক, প্রথম অবস্থায় ফেরামফস উপকারী। মাথা ব্যথা, ত্বকের ফোলা ও লাল ভাব, ত্বকে যে বিভিন্ন ধরনের বিভিন্ন কারণে এটা আমবাত হতে পারে, অন্য যে কোনো কারণে ফুলে গেল, লাল ভাব হলো, সেক্ষেত্রে আমরা ফেরামফস ব্যবহার করতে পারি। যেটা আমাদের বেলেডোনাল লক্ষণ, সেটা ফেরামফসে আসে। ঠিক আছে, এই গেল আমাদের ফেরামফস। তারপর আমরা যাব কেলি মিউরেটিকাম।
টেলিমিউর বলি আমরা সংক্ষেপে। টেলিমিউরিটিকে আমরা সাজেশনে দেখেন, এখানে মাত্র 2টা ওষুধ এসেছে, সরি 2টা প্রশ্ন এসেছে। টেলিমিউরের চরিত্রগত লক্ষণাবলী, টেলিমিউরের পরিচয়ক লক্ষণাবলী, এই 2টা আসলে একই প্রশ্ন। 2 নাম্বার হচ্ছে রোগের দ্বিতীয় অবস্থায় টেলিমিউর ব্যবহৃত হয়, ব্যাখ্যা করো। ঠিক আছে, এবার আমরা টেলিমিউরটা একটু রিভিউ করব। আমরা পড়েছি টেলিমিউর, মনে আছে আপনাদের? টেলিমিউর হচ্ছে থেরামফস যেমন রোগের প্রথম অবস্থার ওষুধ, যে কোনো রোগ যখন রোগের প্রথম ধাক্কাটা সামলে রোগের দ্বিতীয় অবস্থায় পৌঁছে যায়, রোগ ভালো না হয়ে দ্বিতীয় অবস্থায় যায়, তখন সেটা টেলিমিউরের আন্ডারে চলে যায়। টেলিমিউর শরীরের মিউকাসের ভারসাম্য বজায় রাখে। এর প্রধান লক্ষণ কি? সাদা শ্লেষ্মা, সংক্রমণ এবং সাইনাসের সমস্যা। এটাই হলো টেলিমিউরের প্রধান লক্ষণ। এর সাথে আমরা এটাও মনে রাখবো যে কোনো রোগের দ্বিতীয় অবস্থা, কিংবা আরো সহজে বলতে গেলে যে কোনো প্রদাহের দ্বিতীয় অবস্থায় টেলিমিউর ব্যবহৃত হয়। সাদা শ্লেষ্মা ও শ্লেষ্মাজনিত সমস্যা, নাক কান গলার কোনো সমস্যা, ব্রঙ্কাইটিস, শ্বাসনালীর সমস্যা, সাইনাসের সমস্যা, এগুলো সবগুলি টেলিমিউরে ভালো হবে। টনসিলাইটিস ও গলা ব্যথা, যদি টনসিলাইটিস আপনার শুধু টনসিলে প্রদাহ হয় তাহলে সেক্ষেত্রে প্রথম অবস্থায় থেরামফস, কিন্তু যদি অনেক কফ জমে যায়, সেটা মানে কাশ হয়, শ্লেষ্মা হয়, সেক্ষেত্রে টেলিমিউর চলে আসবে। শরীরের কোনো স্থানে ফোলা থাকলে, যেমন আঙুল বা শরীরের অন্য স্থানে ফোলা ভাব দেখা দিলে, ফোলা তাড়াতাড়ি কমাতে টেলিমিউর কার্যকরী। কানের সংক্রমণ হলে টেলিমিউর এই সংক্রমণ কমাতে সহায়ক। ত্বকের যদি ফুসকুড়ি কিংবা কোনো ধরনের ফোলা ভাব হয়, সেটা টেলিমিউরে ঠিক হয়। হজমের সমস্যাও হতে পারে টেলিমিউরে। টেলিমিউরের জিহ্বায় সাদা একটি আবরণ থাকে। ঠিক আছে, টেলিমিউর সাদা শ্লেষ্মা সংশ্লিষ্ট সমস্যা, ফোলাভাব এবং সাইনাস এবং টনসিলের ক্ষেত্রে কার্যকর। তাহলে আমরা কি পড়লাম? যে থেরামফস আমাদের প্রদাহের প্রথম অবস্থা, দ্বিতীয় অবস্থা যখন শ্লেষ্মা জমে যাবে তখন টেলিমিউর, কিন্তু শ্লেষ্মা সাদা। আবার তৃতীয় অবস্থায় কিন্তু আমরা ক্যালকেরিয়া সালফে চলে যাব, যখন শ্লেষ্মা হলুদ হয়ে যাবে। ঠিক আছে, রোগের তৃতীয় অবস্থা। এবার আমরা আসবো কেলিফসফোরিকাম। কেলিফসফোরিকাম এই ওষুধটা পড়েছি আমরা, মনে আছে কি আপনাদের? কেলিফসফোরিকাম সাধারণত স্নায়ুতন্ত্রের উপর বেশি কাজ করে। ঠিক আছে, এখন আমরা প্রথমেই কেলিফসফোরিকামের সাজেশনটা দেখে নিই। কেলিফসফোরিকামের নির্দেশক লক্ষণাবলী লিখো। স্নায়ুতন্ত্রের উপর কেলিফসফোরিকামের ব্যবহার লিখো। এই যে নির্দেশক লক্ষণাবলী, পরিচায়ক লক্ষণাবলী, চরিত্রগত লক্ষণাবলী, এগুলো সবই প্রায় একই একই কথা। আপনারা যেভাবে প্রশ্ন আসবে সেভাবে উত্তরটা লিখবেন। দুর্বল ও পরিশ্রান্ত রোগীদের জন্য কেলিফস একটি মহৌষধ, ব্যাখ্যা করো। স্নায়ুতন্ত্রের উপর কেলিফস আর এই প্রশ্নটা একই প্রশ্ন, এটা ঘুরিয়ে এসেছে, এটা আপনাদেরকে বুঝতে হবে, সেভাবে অ্যান্সার করতে হবে। কেলিফসের অভাবে কি কি রোগ হয়? কেলিফস অনিদ্রার মহাঔষধ, ব্যাখ্যা করো। কেলিফসের ক্রিয়া স্থান লিখো। ঠিক আছে, এই ছিল আমাদের কেলিফসফোরিকামের সাজেশন। এখন আমরা যাব কেলিফসফোরিকামটাকে একটু রিভিউ করার জন্য। কেলিফসফোরিকাম এর কাজ নার্ভে কিংবা স্নায়ুতন্ত্রের উপর। যাদের মানসিক চাপ থাকে, উদ্বেগজনিত সমস্যা থাকে, তাদের ক্ষেত্রে এটা খুবই খুবই কার্যকরী একটা মেডিসিন। মানসিক ক্লান্তি, স্নায়বিক দুর্বলতা, অবসাদ, এগুলির ক্ষেত্রে কেলিফস খুব ভালো কাজ করে। যেমন আমরা অনিদ্রার রোগীকে, যারা অনেক টেনশনের কারণে ঘুমোতে পারে না, ঠিক আছে, তাদেরকে আমরা
টেলিফসেই। আবার যারা ঘুমাচ্ছে কিন্তু ঘুমটা তাদের ক্লান্তি দূর করার মতো ঘুম হচ্ছে না, ঘুমটা একটা নিবিড় সুন্দর একটা ঘুম, যেখান থেকে উঠলে আমার সতেজ লাগবে, সেই রকম সতেজ লাগছে না, তখনও কিন্তু আমরা টেলিফস ব্যবহার করি। যাদের প্রেশার আছে, প্রেশারের কারণে অনিদ্রা, ইনসমনিয়া আছে, তাদের ক্ষেত্রেও টেলিফস ব্যবহার করা হয়। টেলিফসে প্রেশারটাও নিয়ন্ত্রণ করে, যেহেতু এটা একটা স্নায়বিক অসুস্থতা। স্নায়বিক দুর্বলতা ও ক্লান্তি, মস্তিষ্কের ক্লান্তি ও স্মৃতিশক্তি হ্রাস। হ্যাঁ, যদি এই ধরনের স্নায়বিক দুর্বলতা কারো থাকে, এই ধরনের টেনশন থাকে, কাজের চাপ থাকে, তাহলে তার স্মৃতিশক্তি কমে যাবে, এটাই নর্মাল। এটা মাথা ব্যথা করবে, মাথা ভারী হয়ে যাবে, মনোযোগের ঘাটতি হবে, এগুলো টেলিফসের নর্মাল লক্ষণ। দুশ্চিন্তা ও উদ্বেগ, কারো কারো এমন আছে যে অতিরিক্ত দুশ্চিন্তা, হতাশা, কিংবা শুধু শুধুই দুশ্চিন্তা, যে যে একটা উদ্বেগের কোনো বিষয় না, সেই বিষয়টা নিয়েও সে দুশ্চিন্তা করছে, সেক্ষেত্রে আমরা টেলিফস দিতে পারি তার স্নায়ুগুলো ঠান্ডা হওয়ার জন্য। মাথাটা ঠান্ডা হবে, ঘুমাবে। ঘুমের সমস্যার জন্য, এটা আগেই বলেছি, আমরা টেলিফস ব্যবহার করব। শরীরের দুর্বলতা ও অবসাদ, এটা শারীরিক দুর্বলতার জন্য নয়, স্নায়বিক দুর্বলতার জন্য যে শারীরিক দুর্বলতাটা হয়, সেই কারণে আমরা টেলিফস ব্যবহার করব। আর যদি কারো শারীরিক দুর্বলতা থাকে, সেটা অন্য মেডিসিন আসবে, ক্যালকেরিয়া ফস আসবে শারীরিক দুর্বলতার ক্ষেত্রে। কিন্তু আবার যদি তার শরীরে পানির কমতি হয়, হ্যাঁ, পানি স্বল্পতা হয়, সে কারণে দুর্বলতা হয়, তাহলে নেট্রাম গ্রুপের ওষুধ আসবে, ঠিক আছে। কিন্তু এই দুর্বলতাটা কি স্নায়বিক দুর্বলতা, তার শরীর দুর্বল লাগে, ঘুমাতে মন চায়, পড়ে থাকে, কি জন্য? কারণ তার স্নায়বিক দুর্বলতা। তার যদি একটা ফ্রেশ ঘুম হয়, তখন সে সুস্থ হয়ে যাবে। এটাই হচ্ছে টেলিফসের লক্ষণ। আচ্ছা, একটু কথা বলি, সবাই কি আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন? জি, শোনা যায়। আচ্ছা, মাঝে মাঝে একটু কথা বলতে হবে, না হলে আমার মনে হয় যে আমি একাই একাই শুধু কথা বলছি। ঠিক আছে, তারপর আসছে দাঁতের ব্যথা, মাড়ির সমস্যা, এগুলোর ক্ষেত্রেও টেলিফস ব্যবহার করা হয়, কারণ দাঁতের ব্যথা এটা কিন্তু স্নায়ুর ব্যথা হয় খুব। আগ্রহের অভাব, বিষণ্ণতা, হজমের সমস্যা ও গ্যাস। মূলত টেলিফস ব্যবহৃত হয় স্নায়বিক দুর্বলতা, মানসিক চাপ এবং ক্লান্তিজনিত সমস্যায়। টেলিফসটা কি করে? আমাদের মানসিক প্রশান্তি আনে, স্মৃতিশক্তি বৃদ্ধি করে এবং শারীরিক ও মানসিক শক্তি পুনরুদ্ধারে সহায়ক ভূমিকা পালন করে। এই ছিল আমাদের টেলিফস। এরপর আমরা যাব টেলিসালফিউরিকামে। এর সাজেশনটা যদি আমরা দেখি, মাত্র 3টা প্রশ্ন আছে এখানে। টেলিসালফেট পরিচায়ক লক্ষণ ও মানসিক লক্ষণ, টেলিসালফেট স্রাবের প্রকৃতি বর্ণনা করো, টেলিসালফেট উৎস লেখো। ঠিক আছে, তাহলে আমরা, এই ছিল আমাদের টেলিফসের সাজেশন। এখন আমরা টেলিসালফ টেলিসালফটা এখন আমরা একবার একটু রিভিউ করব। টেলিসালফ সাধারণত ব্যবহৃত হয় শ্বাসতন্ত্রের রোগ এবং চর্মরোগে। ঠিক আছে, এটি কি করে? দেহের কোষে অক্সিজেনের সরবরাহ বাড়িয়ে স্বাস্থ্য উন্নয়ন করে। কেমন হবে টেলিসালফের লক্ষণগুলি? শ্বাসতন্ত্রের সমস্যা, ঠান্ডা, সর্দি, কাশি, গলা বসে যাওয়া ইত্যাদি, শ্বাসকষ্ট থাকতে পারে। আর চর্মরোগ কি ধরনের হবে? ত্বকের উপরে সাদা এবং পিচ্ছিল ধরনের উত্থিত অংশ, উজ্জ্বল হলুদ আকারের এবং পাতলা নির্গমনের লক্ষণ দেখা যায়। মানে টেলিসালফের স্রাবটা হবে পাতলা কিন্তু হলুদ আকারের, ঘন না। আবার সবুজাভ হতে পারে। টেলিসালফের হলুদ এবং সবুজ দুইটাই স্রাব রয়েছে।
অ্যাজমা ও ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে যখন আমরা এই স্রাবের ধরনটা দেখব তখন আমরা সেটা টেলিসালফেট বুঝে নিব। জ্বর, তৃতীয় পর্যায়ের জ্বর যখন তাপমাত্রা অস্বাভাবিক থাকে সেই ক্ষেত্রে ব্যবহৃত হয়। এবং সেই সাথে টেলিসালফেট মানসিক লক্ষণগুলো কেমন থাকে? হতাশা এবং আত্মবিশ্বাসের অভাব, আশাহীন এবং বিষণ্ণ ভাব, অনেক সময় মনে হয় আশেপাশের মানুষজন তাকে ভালোবাসে না, অন্যের সমালোচনা গ্রহণে অক্ষমতা, উদ্বেগ ও সিদ্ধান্তহীনতা দেখা যায়। এগুলো হলো টেলিসালফের মানসিক লক্ষণ। আমরা যদি শারীরিক মানসিক সব ধরনের লক্ষণ মিলিয়ে একটা ওষুধ প্রয়োগ করতে পারি যেটা তার জন্য রোগীর জন্য প্রপার হবে, কারণ আমরা তো রোগের চিকিৎসা করি না, আমরা রোগীর চিকিৎসা করি, সেক্ষেত্রে আমাদের অনেক ভালো একটা ফলাফল আশা করা যায়। এরপর আমরা যাব খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিনে, সেটা হলো ম্যাগনেসিয়াম ফসফরিকাম। ম্যাগনেসিয়াম ফসফরিকামের এখানে সাজেশনে আমি দেখতে পাচ্ছি প্রায় 9টা প্রশ্ন রয়েছে। দেখি কি কি প্রশ্ন আসে ম্যাগনেসিয়াম ফসফরিকামে। ম্যাগনেসিয়াম ফস এর চারিত্রিক বৈশিষ্ট্য লেখো, এর পরিচয়ক লক্ষণাবলী লেখো। একই প্রশ্ন, চুল বেদনায় ম্যাগনেসিয়াম ফসের ব্যবহার লিখো। ম্যাগনেসিয়াম ফসের সকল লক্ষণ তাপে ও চাপে উপশম ব্যাখ্যা করো। ম্যাগনেসিয়াম ফস ব্যথার মহাঔষধ ব্যাখ্যা করো। ম্যাগনেসিয়াম ফস ব্যথার প্রকৃতি বর্ণনা করো। বাত ব্যথায় ম্যাগনেসিয়াম ফস আলোচনা করো। ব্যথা ব্যথা ব্যথা, ম্যাগনেসিয়াম ফসের প্রথম এবং প্রধান কথাই হলো ব্যথা। আমাশয়ে ম্যাগনেসিয়াম ফসের লক্ষণ আলোচনা করো। স্নায়ুতন্ত্রে ম্যাগনেসিয়াম ফসের লক্ষণ আলোচনা করো। এইগুলো হলো আমাদের ম্যাগনেসিয়াম ফসের সাজেশন। এখন আমরা ম্যাগনেসিয়াম ফসটাকে একবার রিভিউ করব। ম্যাগনেসিয়াম ফসের প্রথম কথাই হলো ব্যথা। কেমন ব্যথা? তীব্র ব্যথা, তীক্ষ্ণ ব্যথা, খিঁচুনি জাতীয় ব্যথা, আকস্মিক ভাবে আসে আকস্মিক ভাবে যায়, বেলেডোনার ব্যথা যেটা, ঠিক আছে। বিশেষত নার্ভাস ব্যথা, পেশিতে খিঁচুনি, কলিক বা পেটের ব্যথা। ম্যাগনেসিয়াম ফসের ব্যথাটা কেমন হয়? তীব্র হতে পারে, তীক্ষ্ণ হতে পারে, খিঁচুনি হতে পারে এবং সেটা তাপে উপশম, গরম সেক দিলে সেই ব্যথার উপশম। পেটে যদি কলিক ব্যথা হয় সেক্ষেত্রে আমরা দেখব রোগী পেটে গরম সেক দিচ্ছে তাহলে আরাম পাচ্ছে, অথবা রোগী সামনে ঝুঁকে থাকে, যে চাপে আরাম। ম্যাগনেসিয়াম ফসের সবগুলো ব্যথাই তাপে এবং চাপে আরাম। স্নায়বিক সমস্যা, বিভিন্ন ধরনের স্নায়বিক ব্যথা, যেমন মাথা ব্যথা, দাঁতের ব্যথা, পেশির খিঁচুনি, টান, এগুলো। তারপরে মেয়েদের পিরিয়ডের সময় তীব্র ব্যথা বা খিঁচুনি টাইপের ব্যথা থাকলে ম্যাগনেসিয়াম ফস ব্যবহৃত হয়। মাথা ব্যথা, চোখের উপরে তীব্র ভারী একটি অনুভূতি, মাথায় চাপা এক ধরনের ব্যথা যা গরমে আরাম। অনেকে দেখবেন মাথা ব্যথার মধ্যে মাথায় পাগড়ি পেঁচিয়ে রাখে কিংবা কিছু মানে মাথাটা ঢেকে রাখে, তাহলে আরাম, সেটা ম্যাগনেসিয়াম ফসে মাথা ব্যথা। শারীরিক দুর্বলতা ও স্নায়বিক ক্লান্তি, ম্যাগনেসিয়াম ফস মূলত স্নায়ু ও পেশি সংক্রান্ত ব্যথা এবং খিঁচুনি দূরীকরণে কার্যকর এবং গরমের সংস্পর্শে আরাম অনুভূতি অন্যতম বৈশিষ্ট্য। শুধু গরমে না, তাপে এবং চাপে আরাম, এই দুটা হচ্ছে ম্যাগনেসিয়াম ফসের ব্যথার অন্যতম একটা লক্ষণ। এবং ম্যাগনেসিয়াম ফস আমরা ব্যবহার করব ব্যথার ক্ষেত্রে এবং খিঁচুনির ক্ষেত্রে। এবার আমরা আসবো নেট্রাম মিউর।
নেট্রাম মিউর তো আমরা সবাই জানি, আমরা যে লবণ খাই সেটাই হলো নেট্রাম মিউর। বায়োকেমিকে 12টা ওষুধ হচ্ছে 12টা লবণ, জানি তো আমরা সেটা, তাই না? নেট্রামিউরের সাজেশনটা যদি আমরা দেখি তাহলে কি দেখবো? নেট্রামিউরের পরিচায়ক লক্ষণ, নেট্রামিউরের মনের প্রকৃতি মানে মানসিক লক্ষণ, ঠিক আছে? নেট্রামিউরের মাথা ব্যথা, শিরোপীড়ায় নেট্রামিউরের ব্যবহার, একই প্রশ্ন ঘুরিয়ে এসেছে। নেট্রামিউরের উৎস লিখো। ঠিক আছে, এবার নেট্রামিউরটা আমরা একবার রিভিউ করি। নেট্রামিউরের প্রধান লক্ষণই হচ্ছে শুকনো শুষ্কতা। নেট্রামিউরের রোগীর শুষ্ক ত্বক, শুষ্ক চোখ, মানে শরীরের জলীয় অংশটা কমে যায়। মানসিক সমস্যা থাকে, হতাশা, বিষণ্ণতা এবং আনুপাতিক ভাব। নিজেকে তারা একাকী এবং বিচ্ছিন্ন মনে করে। কোনো মানসিক আঘাতের ফলে যদি কোনো রোগ দেখা দেয় সেক্ষেত্রে আমরা নেট্রামিউরকে মনে করব। যদি যে কোনো ধরনের মানসিক আঘাত, সে পরীক্ষায় যেমন রেজাল্ট পেয়েছিল, যেমন পড়াশোনা করেছিল, পরিশ্রম করেছিল, সেই টাইপের রেজাল্ট হয়নি, সে খুব কাছের মানুষের কাছ থেকে কোনো ধরনের আঘাত পেল, তার খুব প্রিয় কেউ মারা গেল, যে কোনো ধরনের একটা মানসিক আঘাত এর ফলে যদি কোনো রোগ হয় তাহলে আমরা নেট্রামিউরকে মনে করব। দাঁতের সমস্যা, হৃৎপিণ্ডের সমস্যা, হৃৎপিণ্ডের কম্পন, ছন্দে অসঙ্গতি, মানে হার্টবিটটা ঠিক যে ছন্দে থাকার কথা সেই ছন্দে থাকে না। মাথা ব্যথা, মাথা ব্যথা নেট্রামিউরের একটা অন্যতম প্রধান লক্ষণ। সেটা ব্যথা হয় মাথার সামনের অংশে, চোখের উপরে, এবং এটা দিন যখন মানে সূর্য যখন যত বাড়তে থাকে, রোদ যত বাড়তে থাকে, মাথা ব্যথাটা তত বাড়তে থাকে। আস্তে আস্তে যখন দিন শেষ হয়ে যায় তখন মাথা ব্যথাটা আস্তে আস্তে কমে যায়। এটা হলো নেট্রামিউরের মাথা ব্যথার একটা উল্লেখযোগ্য লক্ষণ। জলশূন্যতা, জলশূন্যতা তো না, জল স্বল্পতা হবে। শরীরে যদি পানির স্বল্পতা হয় তাহলে নেট্রামিউর আসবে। এছাড়াও মহিলাদের যদি পিরিয়ডের কোনো সমস্যা থাকে, অনেক ধরনের সমস্যাই নেট্রামিউরে কাভার হয়। সেটা হতে পারে যে দেরি করে, মানে অনিয়মিত পিরিয়ড, যেটা কারো দেরি করে হচ্ছে, কারো খুব দ্রুত হয়ে যাচ্ছে। অনিয়মিত পিরিয়ডের ক্ষেত্রে নেট্রামিউর খুব ভালো কাজ করে। শারীরিক দুর্বলতা, সেটা হচ্ছে যে পানি স্বল্পতার জন্য যে দুর্বলতা, ক্লান্তি অনুভব করা, সেটা নেট্রামিউরে ঠিক হয়ে যায়। তো এই ছিল আমাদের নেট্রামিউর। এরপর আমরা কথা বলবো নেট্রাম ফস সম্পর্কে। প্রথমেই আমরা নেট্রাম ফসের সাজেশনটা একটু চোখ বুলাই। নেট্রাম ফস এর পরিচায়ক লক্ষণাবলী, কৃমি রোগে ও পেট ফাঁপায় নেট্রাম ফসের ব্যবহার লিখো। নেট্রাম ফস অম্ল রোগের মহৌষধ। পেটের বেদনায় নেট্রাম ফস, নেট্রাম ফসের অভাবে কি কি রোগ হয়? এই হলো, এই 5টা প্রশ্ন হলো আমাদের নেট্রাম ফসের সাজেশন। এখন আমরা নেট্রাম ফসটাকে একটু রিভিউ করব। নেট্রাম ফস মূলত যে অ্যাসিডিটির সমস্যা যাদের থাকে, পেটে গ্যাস হয় খুব সহজে, খাবার হজম হয় না, তাদের ক্ষেত্রে নেট্রাম ফস বিশেষভাবে উপযোগী। ঠিক আছে? যাদের মানে সমস্যাটা হজমের সমস্যায়, কনস্টিপেশন থাকতে পারে, মনোরোগ, যে বিষণ্ণতা, উদ্বেগ, অস্বস্তি, ক্লান্তি, মানসিক চাপ, অস্থিরতা, এগুলোর সাথে যখন আমরা দেখব তার পায়খানা কষা, এবং এই কারণে পেটের চাপের কারণে বুকে ব্যথা হতে পারে, পেটের গ্যাসের চাপের কারণে মাথা ব্যথা হতে পারে, এগুলো যখন তার থাকবে তখন নেট্রাম ফস আসবে। আমাদের সাজেশনটাও দেখেছি আমরা যে পেট ফাঁপা, পেটের বেদনায়, অম্ল রোগে নেট্রাম ফস, মানে
এগুলি নেট্রাম ফসের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট লক্ষণ। পিরিয়ডের সমস্যায় যদি অনেক তীব্র ব্যথা থাকে, এর সাথে অ্যাসিডিটির সমস্যা যদি থাকে, তাহলে আমরা নেট্রাম ফস দিব। শারীরিক দুর্বলতা, ক্লান্তি, শারীরিক শক্তির অভাব, এর সাথে যদি আমরা গ্যাস্ট্রিকের সমস্যা পাই, অ্যাসিডিটির সমস্যা পাই, তাহলে আমরা নেট্রাম ফস ব্যবহার করব। নেট্রাম ফস সাধারণত পেটের অসুবিধা, অম্বল, গ্যাস এবং অ্যাসিডিটির সমস্যা সমাধানে ব্যবহৃত হয়। এটি মানসিক উদ্বেগ ও শরীরের শক্তি বাড়ানোর জন্য কার্যকর। মানে নিয়মিত নেট্রাম ফস ব্যবহার করলে কিছুদিন তার হজম শক্তিটা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপর আমরা আসবো নেট্রাম সালফ। নেট্রাম সালফের সাজেশনটা দেখি আমরা। নেট্রাম সালফের রয়েছে নেট্রাম সালফের চরিত্রগত লক্ষণাবলী, নেট্রাম সালফের ধাতুগত লক্ষণাবলী। নেট্রাম সালফকে হাইড্রোজেনেট ধাতুর ওষুধ বলা হয় কেন, এখানে একটু ভুল লিখে ফেলেছি, এখানে সালফ হবে, ফস হবে না। নেট্রাম সালফের মানসিক অবস্থা, নেট্রাম সালফের হাঁপানির বর্ণনা দাও, শ্বাসযন্ত্রের উপর নেট্রাম সালফের লক্ষণাবলী, নেট্রাম সালফের ক্রিয়াস্থল এবং হ্রাস। এই হলো আমাদের নেট্রাম সালফের সাজেশন। এবার আমরা নেট্রাম সালফটাকে একটুখানি রিভিউ যদি করি। সালফিউরিক আমরা আগেও পড়েছি কি থাকে, পুঁজ থাকে, স্রাব থাকে এক ধরনের, ঠিক আছে। তো নেট্রাম সালফের স্রাবটা কেমন, শরীরের বিভিন্ন স্থানে জল জমার প্রবণতা, বিশেষ করে পা, হাত এবং পেটের অংশ। এটা আমরা নর্মালি দেখি যখন আমাদের মেয়েরা প্রেগনেন্ট থাকে, তখন যে পায়ে হাতে পানি আসে। এছাড়াও অন্য কোনো কারণে লিভারের সমস্যা থাকতে পারে, কিংবা অন্য যে কোনো কারণে যদি শরীরের যে কোনো অঙ্গে পানি জমার একটা প্রবণতা থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা নেট্রাম সালফিউরিকাম ব্যবহার করব। নেট্রাম সালফিউরিকামের কাজ কি, কোষ থেকে সেই পানিটা বের করে নিয়ে আসা। যে পানিটা আসলে কোষের ভিতরে জমার কথা না, কিন্তু জমে গেছে, সেই পানিটা বের করে নিয়ে আসবে নেট্রাম সালফ। মাথা ব্যথা, মাথায় চাপ অনুভূত হয়, বিশেষ করে শরীরের তরল ভারসাম্য বিঘ্নিত হয়। যখন শরীরের এই তরলের ভারসাম্যটা বিঘ্নিত হয়, তখন যে মাথা ব্যথা হয়, সেই কারণে আমরা নেট্রাম সালফ ব্যবহার করব। ডায়রিয়া, নেট্রাম সালফের ডায়রিয়াটা কেন হয়, সাধারণত ফ্যাট যুক্ত খাবার খাওয়ার কারণে। এটা আমরা তুলনা করতে পারি পালসেটিলার সাথে। পালসেটিলা যেমন চর্বিযুক্ত খাবার খাওয়ার কারণে হয়, তেমনি নেট্রাম সালফের ডায়রিয়াটাও ফ্যাটযুক্ত খাবার খাওয়ার কারণে হয়ে থাকে। সাইনাসের সমস্যা, সাইনাসটাও কিন্তু এক ধরনের একটা শ্লেষ্মা কিংবা জলীয় অংশ, যেটা আমাদের কপালে, তারপরে নাকের দুই পাশে সাইনাস পয়েন্ট গুলিতে জমা হয়ে যায়। তো এটা বের করে আনতেও নেট্রাম সালফ কাজ করে। শ্বাসতন্ত্রের সমস্যা, যখন ফুসফুসে কিংবা শ্বাসনালীতে পানি জমে যায়, শ্লেষ্মাগুলি জমে যায়, তখন নেট্রাম সালফ উপযোগী। মাথার মধ্যে চাপ, অনেক সময় আমাদের মাথায়ও কিন্তু পানি জমে যায়, সেক্ষেত্রে আমরা নেট্রাম সালফ ব্যবহার করব। ত্বকের সমস্যা, বিভিন্ন ধরনের চর্মরোগ ত্বকে হয়ে থাকে, যা নেট্রাম সালফে ভালো হয়। মানসিক অবস্থার পরিবর্তন, বিষণ্ণতা, উদ্বেগ এবং হতাশার অনুভূতি। রোগী সাধারণত একাকী বা বিচ্ছিন্ন থাকতে পারেন। নেট্রাম সালফে শারীরিক দুর্বলতা রয়েছে এবং নেট্রাম সালফে রয়েছে লিভারের সমস্যা। আগেই বলেছি যে অনেক সময় আমাদের পেটে পানি জমে যায়, লিভারের সমস্যার কারণে হয় এটা। সেই লিভারের সমস্যাটা নেট্রাম সালফেট ঠিক করে দেয়। নেট্রাম সালফিউরিকাম সাধারণত শরীরের জল জমা, সাইনাস সমস্যা এবং মানসিক উদ্বেগের চিকিৎসায় ব্যবহৃত হয়। এটি দেহের তরল ভারসাম্য
উন্নত করতে এবং শ্বাসতন্ত্রের সমস্যা দূর করতে কার্যকর। মূলত নেট্রাম সালফেট কাজটাই হলো দেহের যে জলীয়াংশ আছে এটার ভারসাম্য বজায় রাখা। এরপরে আমরা চলে এসেছি আমাদের শেষ 12তম মেডিসিনে, সেটা হলো সাইলেশিয়া। বায়োকেমিক মতে একমাত্র সিলিকা মেডিসিন সাইলেশিয়া। সাইলেশিয়ার আমরা সাজেশনটা যদি দেখি, এখানে আমরা 8টা প্রশ্ন দেখতে পাচ্ছি। সাইলেশিয়ার চরিত্রগত লক্ষণ, সাইলেশিয়ার ধাতুগত অবস্থা, সাইলেশিয়ার শিশু চিত্র, পুজের উপর সাইলেশিয়ার কার্যকারিতা, ক্ষতে সাইলেশিয়া, চর্মরোগে সাইলেশিয়ার ব্যবহার, সাইলেশিয়ার অভাবে কি কি রোগ হয়, সাইলেশিয়ার পরীক্ষকের নাম। আমরা সাইলেশিয়াটা একবার রিভিউ করব। সাইলেশিয়া দাঁত ও চামড়ার সমস্যা। সাইলেশিয়া সাধারণত দাঁতের সমস্যা, বিশেষ করে দাঁতের তীক্ষ্ণ ব্যথা এবং দাঁত ভেঙে যাওয়ার ক্ষেত্রে কার্যকর। আবার আমরা যদি বধূ মাকে সাইলেশিয়া দিই, তাহলে কিন্তু সেক্ষেত্রে গর্ভস্থ সন্তানের দাঁত, চুল, নখ এগুলো সুন্দরভাবে গঠিত হয় সাইলেশিয়ার প্রভাবে। সাইলেশিয়া কি করে? শক্তিশালী প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। রোগ প্রতিরোধ ক্ষমতা যে আছে আমাদের সবার, সেই রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে সাইলেশিয়া উন্নত করে। আবহাওয়ার প্রতিক্রিয়া, অনেকের আছে মানে আবহাওয়াটা একটু চেঞ্জ হলেই তারা অসুস্থ হয়ে পড়ে, তাদের ক্ষেত্রে আমরা সাইলেশিয়া ব্যবহার করব। হজমের সমস্যা, মানসিক অবস্থা, সাইলেশিয়ার মানসিক অবস্থা কেমন থাকবে? উদ্বেগ, হতাশা, আত্মবিশ্বাসের অভাব, এবং রোগীরা সবসময় সাধারণত অস্থির থাকে এবং চিন্তিত থাকে। সাইলেশিয়ায় মাথা ব্যথাও আছে, সেটা কেমন? মাথায় চাপ বোধ, বিশেষ করে সামনে এবং পিছনের অংশে। মানসিক চাপ অথবা ক্লান্তির কারণে এই মাথা ব্যথাটা হয়ে থাকে। পেশি ও জয়েন্টের ব্যথা, পেশিতে খিঁচুনি, জয়েন্টে ব্যথা, দুর্বলতা, বিশেষ করে শরীরের পেশিগুলি ঠান্ডা হয়ে যায়। আলসার বা ক্ষত, ত্বকে যে কোনো জায়গায় আলসার বা ক্ষতের সৃষ্টি হলে তা সাইলেশিয়া দ্বারা ধীরে ধীরে নিরাময় হয়। যদি কারো শ্রবণ শক্তির সমস্যা থাকে, কানের মধ্যে চাপ অনুভূত হয়, তাহলে সাইলেশিয়ায় সেটা নিরাময় হয়ে যায়। ঘুমের সমস্যার ক্ষেত্রেও আমরা সাইলেশিয়া ব্যবহার করে থাকি। সাইলেশিয়া সাধারণত শারীরিক ও মানসিক দুর্বলতা, দাঁতের সমস্যা এবং ত্বকের বিভিন্ন সমস্যা সমাধানে ব্যবহৃত হয়। এবং এটির আরেকটা গুরুত্বপূর্ণ কাজ কি? রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এই ছিল আমাদের সাইলেশিয়া রিভিউ করা। আমরা প্রায় শেষ দিকে চলে এসেছি আমাদের ক্লাসের। আমি আবারও একটু আমাদের বিএইচএমএস কোর্সের অনলাইন টিউশন সম্পর্কে বলবো। এসডি হোমিও মেডিকেল একাডেমি পরিচালিত বাংলাদেশে এই প্রথম বিএইচএমএস এর সিলেবাস ভিত্তিক প্রত্যেক বর্ষের আলাদাভাবে ক্লাস হচ্ছে। অনলাইনে এটা হয়ে থাকে এবং প্রত্যেকটা ক্লাস লাইভ থাকে এবং ভিডিও রেকর্ড থাকে। আপনারা যদি আপনাদের পরিচিত কেউ যদি ভর্তি হতে চায়, তাহলে আমাদের এইচডি হোমিও মেডিকেল একাডেমির ফোন নাম্বারে যোগাযোগ করতে হবে। তো এই ছিল আমার আজকের ক্লাস। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, যেহেতু 5 মিনিট সময় এখনো হাতে আছে, আপনারা বলতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, এই যে প্রথম স্লাইডটা, এটা জি, আপনার ক্যালকুলেটর এর যে সাজেশনটা, ওটা স্ক্রিনশট নিব। আচ্ছা আমি দিচ্ছি। আপনি কি সেকেন্ড ইয়ারের পরীক্ষার্থী এবার? জি জি জি, আমাদের এইচডি হোমিও মেডিকেল একাডেমিতে আছেন?
না আমি ভর্তি হই নাই। তাহলে ভর্তি হওয়ার দাওয়াত রইল আপনাকে। আমাদের যেহেতু উন্মুক্ত ক্লাস আজকে, সাজেশনটা আসলে সবার জন্য, অসুবিধা নাই। ক্যালকেরিয়া ফ্লোরে, তাই না? জি, এটা ভিডিও কি থাকবে? এটার ভিডিও তো থাকার কথাই, যেহেতু ভিডিও রেকর্ড হচ্ছে, কিন্তু ভিডিওটা আপনার কাছে কিভাবে পৌঁছাবে এটা আমি আসলে শিওর জানি না। আপনি এখন স্ক্রিনশট নিয়ে নেন। হ্যাঁ নিছি। এখানে যারা স্টুডেন্ট আছে তাদের জন্য তো ভিডিও রেকর্ড থাকে, 1 বছর পর্যন্তই থাকবে, ঠিক আছে? ভর্তির আপনার এখানে মাসিক ফি কি সিস্টেমে দিতে হবে এবং কত কি? আপনি এটা স্ক্রিনশট নিয়েছেন? জি নেওয়া হয়েছে। থ্যাংক ইউ। এখন আমি আরেকটা স্লাইড আপনাকে দেখাই, সরি। এই যে এখানে ফোন নাম্বারটা দেওয়া আছে, আমাদের ওয়েবসাইট আছে, এখানে ওয়েবসাইটেও আপনি সমস্ত খোঁজ খবর পাবেন, কিংবা এই নাম্বারটাতে ফোন করে যোগাযোগ করে টিউশন ফি সম্পর্কে জানতে চেয়েছেন, এই তো? তো জি সেক্ষেত্রে জি এখানে যোগাযোগ করলে আপনি সমস্ত আপনার যত প্রশ্ন আছে সব প্রশ্নেরই উত্তর পেয়ে যাবেন। ম্যাম ক্লাস কি শেষ হয়েছে? জি জি, কাজ শেষ হয়েছে, আপনি দেখুন। জি। থ্যাংক ইউ ম্যাডাম।